জলমগ্ন শহর কলকাতার দিকে, কারণ যেভাবে সক্রিয় হয়েছে মৌসুমী অক্ষরেখা এবং তার সঙ্গে নিম্নচাপ, এই জোড়া ফলায় বিদ্ধ এই মুহূর্তে দক্ষিণবঙ্গের একাধিক এলাকা। এবং এরই মধ্যে হাওয়া অফিসের তরফ থেকে আরও পূর্বাভাসে যেটা বলা হচ্ছে যে বৃষ্টি চলবে এবং উপকূলবর্তী এলাকাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে। পাশাপাশি দক্ষিণবঙ্গের একাধিক জেলা, শহর কলকাতা বা শহরতলি, সেখানেও কিন্তু বৃষ্টিপাত টানা চলবে, এমনটাই হাওয়া অফিসের তরফ থেকে বলা হয়েছে। সকাল থেকেই শহর কলকাতার বিভিন্ন এলাকায় জল জমে রয়েছে এবং প্রতি বছর বর্ষার এটা খুব চেনা ছবি, জল ছবি কলকাতার যেভাবে ধরা পড়েছে। যান চলাচল খুবই ধীর গতিতে হচ্ছে এবং অফিস টাইমে খানিকটা হলেও সমস্যায় পড়তে হচ্ছে নিত্যযাত্রীদের। উত্তর দক্ষিণ কলকাতার একাধিক জায়গা এবং পাশাপাশি ভিআইপি রোডের বিস্তীর্ণ এলাকা জলমগ্ন হয়ে রয়েছে। পাশাপাশি নজর রাখতে হচ্ছে জেলার দিকেও। এই মুহূর্তে বর্ধমান জেলার ছবি দেখাবো এবং নির্দিষ্টভাবে কাটোয়াতে একটু দেখাই আপনাদের। সেখানে বেশ কিছু ওয়ার্ড, সেই ওয়ার্ড কিন্তু জলমগ্ন হয়ে রয়েছে। অজয় এবং গঙ্গার জল ক্রমশ বৃদ্ধি পাওয়ায় বন্ধ রয়েছে ফেরি চলাচল। ইতিমধ্যেই বেশ কিছু মাটির বাড়ি ভেঙে পড়েছে। এই মুহূর্তে আমাদের প্রতিনিধি অরূপ আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি কথা বলবো অরূপের সঙ্গে। অরূপ, একটু জানবো তোমার কাছ থেকে, কাটোয়ায় এই যে সমস্যা, এটা কি নিকাশির কারণেও হচ্ছে? কি বলছেন এখানকার সাধারণ মানুষ? দেখো, তোমাকে যেখানে যেটা বলি, এটা আছে আমি 20 নম্বর ওয়ার্ডের প্রান্তিকপাড়া এলাকায়। এখানে গত বৃহস্পতিবার রাতে সারা রাত টানা বৃষ্টি হয়েছে। এই বৃষ্টির পর তোমাকে যদি দেখাই, দেখো কি পরিস্থিতি, মনে হচ্ছে যেন সমুদ্র। এখানে জল এতটাই জমে আছে, 3 দিন ধরে এখানকার মানুষ কেউ ঘর থেকে বেরোতে পারছে না, দুর্গন্ধ যুক্ত জল এবং মশা মাছির উপদ্রব। এখানকার মানুষরা অনেকে আছে যারা বাড়িতে রান্না পর্যন্ত করতে পারছে না। এই মতো অবস্থায় যে পানীয় জলের কলগুলো আছে, সেই পানীয় জলের কলেও নোংরা জল ঢুকে যাচ্ছে, ফলে একটা জলের একটা সমস্যা হচ্ছে। তার পাশাপাশি যেটা কালকে জানিয়েছে প্রশাসন, যে অজয় এবং গঙ্গার জল বাড়বে, অজয়ের জল ছাড়ছে, ডিবিসি এবং পাঞ্চেত বিভিন্ন বাঁধ থেকে জল ছাড়ছে, ফলে যে কোনো সময় বন্যার রূপ ধারণ করতে পারে। ভিডিও 2 নম্বরে যিনি আছেন কাটোয়ার, তিনি কিন্তু বেরিয়েছিলেন, অনেক কাঁচা বাড়ি ভেঙে গেছে। বলছি, প্রান্তিক পাড়ার কি পরিস্থিতি? ভয়াবহ পরিস্থিতি। জল এখনো 3 দিন ধরে জল দাঁড়িয়ে আছে। হ্যাঁ, তা সেই জল না, মানুষ বেরোতে পারছে না। হ্যাঁ, মানুষ পানীয় জলেরও অভাব। হ্যাঁ, ড্রেনের জল সেই পানীয় জলের পাইপের মধ্যে ঢুকে যাচ্ছে। হ্যাঁ, এই মতো অবস্থায় খুবই কষ্টের মধ্যে। কেউ এসেছিল ব্লিচিং ছড়াতে বা এই নর্দমার মুখ ছাড়াতে? না, কেউ আসেনি। কেউ আসেনি না। এখানে আরেকজন আছে, তার কাছে জিজ্ঞেস করবো। বলছি, এই তো আপনি দেখছেন যে খাবার জল নিতে এসেছিলেন অন্যজনের বাড়ি থেকে, কি পরিস্থিতি? জলে ভয়াবহ অবস্থা, জল নিকাশির কোনো ব্যবস্থা নাই। আর প্রত্যেকজনের বাড়িতে জল ঢুকেছে এবং মশা মাছি সবই, খুব কষ্টে আছি আমরা। এটা কোন পাড়া? এটা প্রান্তিক পাড়া, 20 নম্বর ওয়ার্ড। দেখো, এই পরিস্থিতিতে এখানে আরেকজন যাচ্ছে, তাকে একটু এই যে বলছি যে মাসিমা, কি পরিস্থিতির মধ্যে যাচ্ছেন এই জল ভেঙে? জল কতটা হয়েছে? কতটা জল হয়েছে? দেখুন, হাঁটু পর্যন্ত, হাঁটু অব্দি জল। কদিন ধরে রয়েছে? আজকে 2 দিন, কাল থেকে এই জল রয়েছে। কতটা কষ্টের মধ্যে রয়েছে? অনেক কষ্ট। বাড়িতে জল ঢুকে যাচ্ছে, বাড়িতে জল ঢুকে গেছে। এই যে পরিস্থিতি, এই পরিস্থিতি কি করে ঠিক হবে সে জানে না। তার কারণ হচ্ছে প্রশাসন থেকে কোনো নজরদারি নেই, যে ড্রেনের মুখ যে বন্ধ হয়ে গেছে, সেই ড্রেনের মুখ ছাড়াতে পারছে না। অনেকের সাথে কথা বলতে গিয়ে কয়েকজন যে কথা বললো না, বেরিয়ে চলে গেল। রাজনৈতিক চাপ, রাজনৈতিকের চাপ যেটা আছে, বললে হয়তো সে খারাপ হয়ে যাবে, সোজা চলে গেল। একটা ইয়ং ছেলে, সে এইটুকু বলার তার ক্ষমতা নেই, সে বললো যে কোনো কিছু বলতে পারবো না। তার মানে বোঝা যাচ্ছে, দেখো যে কি পরিস্থিতি। এখানে খারাপ হলেও খারাপ বলা যাবে না, বললে অন্যরকম অসুবিধা হবে। অরূপ, একটা বিষয় জানতে চাইবো, যে এখানে যেহেতু বর্ধমানকে শস্যের ভান্ডার বলা হয় রাজ্যের নিরিখে, তাহলে সেক্ষেত্রে এই একটা সময় জুন জুলাই মাসে আমরা দেখেছি অনাবৃষ্টি, আর এখন এই যে পরিমাণ বৃষ্টি হচ্ছে, বিভিন্ন জায়গায় জল জমে রয়েছে, কাজে এটা ধরে নেওয়া যেতে পারে যে
যে খেতে বা চাষের জমিতে সেখানেও হয়তো এইভাবে জল জমে থাকতে পারে বা এরকম একটা আশঙ্কা থাকবে, তাহলে হয় অনাবৃষ্টি নয় অতিবৃষ্টি, চাষিদের কি এক্ষেত্রেও অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে? দেখো, তোমার যেটা বলি যে প্রথম দিকে বৃষ্টি হয়নি, আমন ধান সব থেকে বেশি পূর্ব বর্ধমানে হয়, এই জন্য একে শস্য গোলা বলে। কিন্তু সে সময় তাহলে বীজ তোলা করতে পারেনি বৃষ্টির অভাবে, কারণ জল কিনে চাষ করা সম্ভব না, যেভাবে বিদ্যুৎ মাসুল বাড়ছে। এরপর অনেক কষ্টে তারা বীজতলা তৈরি করেছিল, সেই বীজতলাগুলো এখন বর্তমানে সব জলের নিচে চলে গেছে। তাহলে কি হচ্ছে যে বীজতলা যদি করতে না পারে তাহলে ধান রোপণ কি করে করবে, এই রোপণ কি করে করবে সেটাই কিন্তু প্রশ্ন হয়ে যাচ্ছে। আবার নতুন করে বীজতলা তৈরি করে যখন ধান পুঁতবে, সেই ধান কিন্তু অঘ্রাণের বা পৌষ মাঘে উঠবে না, তাহলে ধানের একটা ক্রাইসিস হবে। ধানের ক্রাইসিস হওয়া মানে চালের দাম বাড়বে, হ্যাঁ, এবং চাষিদের যে ক্ষতি, এই ক্ষতির ক্ষতিপূরণ কে দেবে? রাজ্য সরকার তো ক্ষতিপূরণ সবসময় দেয় না, আর সবার কিন্তু বিমা নেই। এই কেন্দ্র সরকার যে বিমা করেছে, সেই বিমার আওতায় কিন্তু সবাই আসতে পারেনি, কারণ রাজ্য সরকার প্রথমে এই বিমা নেয়নি, পরবর্তীকালে নিয়েছে। এর যে ব্যাপারটা, এর ফলে কিন্তু কৃষকের আত্মহত্যা করে প্রতিবার এই চাষের জন্যে, সেই প্রবণতা ক্রমশ বাড়বে। ধন্যবাদ অরূপ। কথা বলছিলাম, অরূপ সেনগুপ্ত ছিলেন সরাসরি। বর্ধমানের পাশাপাশি আমারও একটু নজর রাখতে হচ্ছে রাজধানীর দিকে, কারণ শহর কলকাতায় যেভাবে জলমগ্ন পরিস্থিতি হয়ে রয়েছে বিভিন্ন জায়গায়, সেখানে এই পরিস্থিতি থেকে পরিত্রাণের কোনো পথ আছে কিনা জানা নেই। মফিজুল ইসলাম আমাদের প্রতিনিধি রয়েছেন, সরাসরি কথা বলবো মফিজুলের সঙ্গে। মফিজুল, একটু জানবো তোমার কাছ থেকে, এয়ারপোর্ট চত্বরে তুমি রয়েছো এবং হলদিরাম থেকে শুরু করে একটা বিস্তীর্ণ অংশ জলের তলায় থাকে প্রতি বছর বর্ষায়, এবছরের ছবিটা দেখবো। দেখো, এই মুহূর্তে আমি হলদিরাম চত্বরে রয়েছি। একটু আগে তোমাকে এয়ারপোর্ট 1 নম্বরের চিত্রটা দেখাচ্ছিলাম। হলদিরাম চত্বরটা দেখায় ওই ছবিটা, যেখানে তুমি দেখো যে বাসগুলো দাঁড়িয়ে রয়েছে, বাসের চাকার অর্ধেক অংশ কিন্তু জলের তলায় চলে গিয়েছে। মানে এভাবে প্রায় যে জায়গাটার ছবি এই মুহূর্তে গোপাল সেন দেখাচ্ছে, হাঁটুর ওপরে কিন্তু জল উঠে গিয়েছে। বলে এই যে বাড়িগুলোতে যাদের অফিস রয়েছে বা রেসিডেন্সিয়াল এরিয়া রয়েছে, সেখানে মানুষের যাতায়াত করতে যথেষ্টই দুর্ভোগের শিকার হচ্ছেন। ফলে বড় বড় গাড়ি, যেটা উঁচু গাড়ি, সেইগুলো যদি জলের তলায় চলে, মানে জলের নিচে চাকাগুলো চলে যায়, ফলে কি পরিমাণ জল এখানে কিন্তু দেখি কিন্তু অনুমেয়। তুমি আমাকে দেখেও বুঝতে পারবে যে প্রায় হাঁটুর ওপর সমান জল এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা কিন্তু দেখতে পাচ্ছি এই হলদিরাম এলাকাতে। এবং দেখো দূরে একটা ট্যাক্সি দাঁড়িয়ে রয়েছে, ট্যাক্সিটাও কিন্তু কার্যত জলের তলায়। হলদিরাম এলাকার এই চিত্র, এটা কিন্তু যথেষ্টই ভাবাচ্ছে এই এলাকার মানুষদেরকে, কারণ যারা এখানে যাতায়াত করেন তাদের পক্ষে কিন্তু যথেষ্ট সমস্যা এবং দুর্ভোগ হয়। এবার এখানে কিছু মানুষজন, তাহলে যে একটু কথা বলবো আপনার সঙ্গে, কতটা সমস্যা হচ্ছে আপনাদের? সমস্যাটা প্রচুর, কারণ আমরা রেগুলার যাতায়াত করি, ঠিক আছে, রেগুলার যাতায়াত করি। এখন দেখছি সকালে এসে দেখছি 1 ফুট জল হয়ে গেছে, ঠিক আছে, রেগুলার। এখানে কি একটু জল হলে এরকম জল জমে যায়? বৃষ্টি হলে জল, হ্যাঁ, বৃষ্টি জল জমে যায়, প্রত্যেক বৃষ্টিতেই এরকম জল জমে যায়। এটা কি মেট্রোর কাজের জন্য বেশি হচ্ছে? মেট্রো, হ্যাঁ, এইসব ড্রেন পরিষ্কার নেই, ঠিক আছে, এইসব সাফাই করা দরকার, ঠিক আছে, এই জন্য এরকম হচ্ছে। ড্রেন পরিষ্কার নেই, দেখো নিকাশির একটা সমস্যা এখানে কিন্তু প্রবল, সেই কারণেই কিন্তু এভাবে জল জমে যাচ্ছে এবং জল সেটাকে কিন্তু বাইরে বেরোতে পারছে না। নিকাশির সমস্যার কারণেই আজকে দেখো জল, একটি বাইক নিয়ে তার যাচ্ছিলেন, এই মুহূর্তে দেখো যে সাইলেন্সার, সেখানে জল ঢুকে যাওয়ার কারণে বাইক কিন্তু বিকল হয়ে যাচ্ছে। ফলে এভাবে একাধিক যান, মানে গাড়ি এই জল পাড়িয়ে যেতে গিয়ে অনেক সমস্যা কিন্তু তাদেরকে পোহাতে হচ্ছে। আমি একটু কথা বলবো, কি গাড়ি কি বন্ধ হয়ে গেল দাদা? বন্ধ হয়নি, জল ঢুকে যাচ্ছে দেখছি তো, জল ঢুকে যাচ্ছে, ডুবে যাচ্ছে। কতটা সমস্যা হচ্ছে এখানে এইভাবে জল জমে যাওয়াটা? হ্যাঁ, অসুবিধা তো অনেক হচ্ছে। মানে সামান্য বৃষ্টিতে এইভাবে জল জমে যাওয়া, যদিও বৃষ্টির পরিমাণটা রাতে হয়তো একটু বেশি হয়েছে। নিকাশির হাল তাহলে কেমন এখানটা? খারাপই আছে, অনেক দেখা যাচ্ছে খারাপই আছে। নিকাশির হাল যথেষ্টই খারাপ, যে কারণেই কিন্তু এই সমস্যা হচ্ছে। মানে গাড়ি নিয়ে কিন্তু আর যেতে পারছেন। একটি বাইক, দেখো বাইকের অর্ধেক অংশ এই মুহূর্তে জলের তলায়। হলদিরামের চিত্র এই মুহূর্তে কিন্তু আমরা দেখাচ্ছি, গোপাল সেন পুরো ছবিটা কিন্তু তুলে ধরছে যে কতটা দুর্ভোগ পোহাতে হচ্ছে এখানকার পথচারী থেকে শুরু করে যারা বাইক নিয়ে আসছে তাদের। ফলে পুরো রাস্তায় যদি জলের তলায় চলে যায়, সেই জায়গা থেকে দাঁড়িয়ে নজর রাখো। মফিজুল ইসলাম আমাদের সঙ্গে ছিলেন সরাসরি হলদিরাম থেকে।